ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শুনবেন লেখক দীপঙ্কর বিশ্বাসের লেখা মেজদাদার কীর্তিকলাপ গল্পের বই থেকে মেজদাদার চৈতন্যযোগ গল্পখানি। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প মেজদাদার চৈতন্যযোগ। আমি তখনই মেজদাকে পই পই করে বলেছিলাম, মেজদা তুমি এই নতুন ভজকটতে জড়িও না। শেষদাও আমার কথায় সায় দিয়েছিল, কিন্তু মেজদা কি কারো কথা শোনার পাত্র? নিজে যা ভাববে তা করবেই, ঠিক রাজার মতন। আমাদের প্রজার মতন তা মেনে নিতেই হবে, কারণ মেজদার স্কলারশিপের টাকায় আমাদের হাত খরচ চলে, স্বাদ আহ্লাদ মেটে। কমাস আগে এক সন্ন্যাসী ঠাকুর মেজদার হাত দেখে বলেছিল, বেটা তোর চৈতন্য যোগ আছে। মেজদার সপ্রসন্ন মুখের দিকে তাকিয়ে সন্ন্যাসী হা হা করে হেসেছিল। চৈতন্য যোগ বলে বোঝানো যায় না বেটা, হা 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 হা, হলেই বুঝতে পারবি। সেই চৈতন্য যোগ যে ঘাড়ের কাছে এমন ঘাপটি মেরে বসেছিল, কদিন পরেই যে ঘাড়ের কিছু ওপরে চৈতন্য হয়ে দেখা দেবে তা আমরা ঘুণাক্ষরেও টের পাইনি। রবিবার দুপুরবেলা আমরা সব খেতে বসেছি, তখনই নসু মামার ফোনটা এলো। নসু মামারা 4 ভাই, নৃসিংহ, বীরসিংহ, পরশুরাম আর আশুতোষ। নসু, বসু, পশু আর আশু। ওরা থাকে বিহার আর ঝাড়খণ্ডের বর্ডারে পুণ্যভূমি দেওঘরে। নসু মামাদের 3-3টে বিরাট দোকান আছে, খুব চালু দোকান। একটা মনোহারি স্টোর্স, একটা চুল কাটার সেলুন আর একটা দাঁত তোলার দোকান। মা ফোনে কথা শেষ করে আমাদের কাছে এসে দাঁড়ালো। নসু দাদাদের খুব শরীর খারাপ জানিস, বাড়ি শুদ্ধ ম্যালেরিয়া। জ্বরের চোটে দিনরাত সকলে ঠক ঠক করে কাঁদছে, কো কো করে আওয়াজ করছে, আর কাঁড়ি কাঁড়ি ম্যালেরিয়ার ওষুধ গিলছে। পশু ছাড়া কেউ উঠতে পর্যন্ত পারছে না। পশু কোনো রকমে মনোহারির দোকানটা চালাচ্ছে, কিন্তু বাকি দোকান দুটোর ঝাঁপ বন্ধ। নসুদা বেশ কাতর গলায় বলল, তুই যদি তোদের বাড়ি থেকে কটা ছেলে পাঠাস কদিনের জন্যে, তাহলে আমাদের 2টো দোকান বেঁচে যায়। মেজদা মাকে শুধলো, আচ্ছা ওদের তো কেউ পাশ করা ডেন্টিস্ট না, ওরাই দাঁত তোলে? মা ছোট কাকিমা দুজনেই সোচ্চার হলো। অবাক করলি যে? ফুল গাছ করতে মালি লাগে, কিন্তু ফুল যে কেউ তুলতে পারে। হ্যাঁ, পটল চাষ করতে চাষি লাগে, কিন্তু পটল যে কেউই তুলতে পারে পট করে। অজু, তুই কদিনের জন্য তোর স্যাঙারদের নিয়ে ঘুরে আয় না, ওদের কাজও হবে, তোদের বেড়ানোও হবে। মেজদা শেষদাকে শুধলো, রে যাবি? ওই তো যাবো বলছে, ওখানে রাবড়ি পাবি, মালাই পাবি। নানা, নানাকে পাবি না, নানা মারা গেছে সেই কবে। তবে নানিকে পাবি, নানির হাতের গরম গরম জিলেবি, পেঁড়া, লিট্টি, ঠেকুয়া। গণেশ অনেকটা নীল মাছির মতন। নীল মাছি যেমন বহুদূর থেকে কাঁঠালের গন্ধ পায়, গণেশ ঠিক তেমনই বহুদূর থেকে ভজকটর গন্ধ পায়। গণেশ ঠিক এসে দাঁড়িয়েছে, ওর গলা পেলাম। আমি রাজি। মেজদা একটু ভেবে বলল, মন্দ হবে না। অমু, পানু, গণেশ জামা কাপড় গুছিয়ে নে। বাড়ি থেকে বেরোতেই সামনে একগাল হাসি নিয়ে ঢাকনাদা। একটু শুনেই ঢাকনাদা বলল, অজু আমিও যাচ্ছি। তুই জামা কাপড় নিবি না? তোরা সকলে জামা কাপড় নিয়েছিস, ওতেই চলে যাবে, বেকার বোঝা বাড়িয়ে কি লাভ। অজু তোর মোবাইলটা দে, বাড়িতে একটা ফোন করে দি। ঢাকনাদা চলল আমাদের সঙ্গে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। নসু মামাদের বাড়ি দেওঘর স্টেশন থেকে খুব বেশি দূর না।
খুঁজে পেতে অসুবিধে হলো না। সকাল 8টার ভেতর পৌঁছে গেলাম ঠিকানায়। আমাদের পেয়ে সকলে যেন হাতে স্বর্গ পেল। আমরা পরোটা, হালুয়া, পেঁড়া দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম ঝটপট। মামাদের দেখে সত্যি কষ্ট লাগছিল। ম্যালেরিয়ায় ভুগে ভুগে মুখগুলো ঝুলে পড়েছে। একটা বড় ঘরে মামা, মামি আর আমরা জড়ো হলাম। বসু মামা বলল, আজ তোমরা দোকানদারি শেখো আর রেস্ট নাও, কাল থেকে দোকানে যেও। আশু মামা হাঁক ছাড়ল। লাউগুলো লাও। বসু মামা হাঁক ছাড়ল। দাঁতগুলোও লাও। নসু মামা বলল, ভালো কথা, তোমরা কে কে দাঁতের দোকানে থাকবে আর কারা চুল কাটবে সেটা ঠিক করে নাও। মনোহারি দোকানটা পশুই চালিয়ে নেবে। একটু তর্ক বিতর্কের পর সাব্যস্ত হলো আমি, গণেশ আর ঢাকনাদা চুল কাটার দোকানে থাকবো। মেজদা আর শেষদা থাকবে দাঁত তোলার দোকানে। আমাদের দোকানদারি প্র্যাকটিসের জিনিস এসে গেল। এক রাশ মানুষের মাথা সাইজের লাউ আর একটা কাঠের পাটা, তাতে দাঁতের পাটির মতো পরপর বসানো 1 ইঞ্চি সাইজের স্ক্রু। মেজদার হাতে একটা সাঁড়াশির মতন যন্ত্র ধরিয়ে দিল নসু মামা। তারপর শেষদাকে বলল, তুই ভালো করে দেখ, তোকেও তো দাঁত তুলতে হবে। দাঁত তোলা ভারী সহজ, পটল তোলা তার চেয়ে ঢের ঢের শক্ত। প্রথমেই মাড়িতে একটা অবশ করার ইঞ্জেকশন দিতে হবে। একটা সিরিঞ্জ শেষদার দিকে এগিয়ে দিল পশু মামা। এটা একটু মুখস্থ করে নে। পেশেন্ট করা মানে ইঞ্জেকশন সঠিক মারিতে সেধিয়েছে। আর বাবা গো মারে রাম কহ মার গয়া আওয়াজ হলে বুঝবি ইঞ্জেকশন জিভে কিংবা গালে ফুটেছে। পেশেন্টকে মিনিট 15-20 বসিয়ে রাখবি অবশ হবার জন্য। বাকিটা ভারী সহজ। এই ধর, তুই একটা দাঁত তুলবি। একটা স্ক্রু দেখিয়ে দিল নসু মামা। সাঁড়াশি দিয়ে ওটাকে এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে নড়বড়ে করে নিয়ে মোক্ষম এক হ্যাঁচকা টান মার। নসু মামার কথা মতন স্ক্রুপটাকে সাঁড়াশি দিয়ে সাপটে ধরে নাড়ানোর চেষ্টায় লাগলো মেজদা। বসু মামা বলল, মনে মনে তখন বলবি, ওর ভি থোড়া হেইয়ো, ভোলে বাবা হেইয়ো, জয় মা কালী হেইয়ো, পাঠা বলি হেইয়ো। ঘরের সকলে আমরা বসু মামার সঙ্গে গলা মেলালাম আর মেজদা প্রাণপণ স্ক্রুপ নাড়িয়ে চলল। তারপর বজরংবলী হেইয়ো বলে মারলো এক মোক্ষম টান। স্ক্রুপ সাঁড়াশি শুদ্ধ ছিটকে পড়ল পেছনে শেষদার ঘাড়ে। শেষদা বাবা বাবা গো বলে কোকিয়ে উঠল। পশু মামা সাবধান করে দিল, দাঁত শুদ্ধ ছিটকে পড়ে নিজের মাথা ফাটাস না বাবা। এই জন্যেই দাঁত তোলার সময় অনেকেই হেলমেট পরে। নসু মামা খুব গম্ভীর মুখ করলো। যদি দেখিস যে ভুল দাঁত তুলে ফেলেছিস, যেটা প্রায়ই হয় এই লাইনে, তখন আরো অনেক বেশি বেশি ইঞ্জেকশন দিয়ে দিবি মুখের সর্বত্র, যাতে পেশেন্ট মোটে কথাটি না বলতে পারে। এই যাতে তার মাথা টাথা গুলিয়ে সব গোলমাল হয়ে যায় আর চেঁচাতে না পারে। তারপর টুক করে ঠিক দাঁতটা তুলে আরো অনেক ইঞ্জেকশন দিবি, যাতে বাছাধন বাড়ি যাবার আগে টেটটি না পায়। বসু মামা বলল, একটা কথা মনে রাখবি, 50 ভাগ পেশেন্ট দাঁত তুলতে ভীষণ ভয় পায়। তারা দাঁত তুলতে দোকানে সেধিয়েই পালানোর ফিকির খোঁজে। কেউ দোকানে ঢোকা মানেই বুঝবি সে দাঁত তুলতে ঢুকেছে। কোনো আপত্তি না শুনে জাপটে ধরে ইঞ্জেকশন দিয়ে দাঁত তুলে দিবি। তা সে যতই ঝটপটি করুক, কিন্তু সাবধান থাকবি পেশেন্ট যাতে কামড়াতে না পারে। আরো একটা কথা বলল বসু মামা, ইঞ্জেকশনে যদি কোনো হতভাগা কিছুতেই চেঁচানি না থামায়, তো গামছা দিয়ে তার মুখ বেঁধে দিবি। ব্যবসার দিকটা তো দেখতে হবে। এক পেশেন্টের পরিত্রাহী আর্তনাদে গড়ে 3টে পেশেন্ট ভয়ে পালায়, তার দামটা কে দেবে? মেজদা আর শেষদা পড়লো কৃত্রিম দাঁতের পেছনে। বসু মামা পড়লো আমাদের নিয়ে চুল চেরা সব চুলের তত্ত্ব শেখাতে।
গণেশ, ঢাকনাদা আর আমার হাতে 3টে সেফটি রেজার আর 3টে লাউ ধরিয়ে দিয়ে বসুমামা হাসলো। এখনই খুর দিলে রক্তারক্তি হবে, তার চেয়ে সেফটি রেজারই ভালো। নসুমামা বলল, দেখ, এখানে বেশিরভাগ লোকই আসে মাথা নেড়া অর্থাৎ পবিত্র মুন্ডন করতে। মুন্ডন করা খুব সহজ। 3জনের 3টে লাউয়ের গায়ে একটা হাঁড়ির থেকে কাদা লাগিয়ে দিল বসুমামা। এই কাদাগুলো চেঁচে তোল, দেখবি যাতে লাউয়ের গায়ে দাগটি না পড়ে। আমাদের 3জনের হাতই খুব ভালো, কারো লাউয়ে দাগ পড়ল না মোটেও। সমবেত বাহবার হাততালির ভেতর আমরা মস্তক মুন্ডনে কৃতকার্য হলাম। নসুমামা বলল, একটা ভীষণ সিরিয়াস কথা সর্বদা মনে রাখবি, টিকিতে যেন আঁচড়টি না লাগে। টিকি মানে শিখা, মানে চৈতন্য, হলো মানুষের চৈতন্য, জ্ঞান আর সম্মানের পীঠস্থান। টিকি অর্থাৎ শিখা হলো জীবনের দীপ শিখা, তাকে বাঁচিয়ে রাখতেই হবে। বসুমামাও সোচ্চার হলো, টিকি যাওয়ার চেয়ে প্রাণ যাওয়া ঢের ভালো, সেটা মনে রাখবি। আশু মামা বলল, তোরা চুলের বিভিন্ন এই ছাঁট কাটগুলো শিখে নে। বেশিরভাগ খদ্দেরই মুন্ডন বা সন্ন্যাস ছাঁট লাগাতে চাইবে, তা নিয়ে অসুবিধে হবে না। ন্যাড়া করা তো শিখে গেছিস তোরা, কিন্তু কোনো কাস্টমার যদি ভোজপুরি, ভৈরবী, রামকেলি, শেরকা, পাঞ্জা, গন্ধমাদন বা জগঝম্প ছাঁট দিতে চায়, সেগুলো একটু শিখে রাখা ভালো। আমাদের মানে তোর মামাদের সকলেরই তো দেখছি সে সন্ন্যাস বা অর্ধ সন্ন্যাস ছাঁট, তো বিভিন্ন ছাঁটকেই শেখার জন্য তোদেরই একজনকে চুল উৎসর্গ করতে হবে। আমরা খুব অল্প সময়ে প্রমাণ করে দিলাম যে ঢাকনাদার চুলই উত্তম, উৎসর্গের জন্য শ্রেয়। ঢাকনাদার মনটা সত্যি খুব ভালো, বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থত্যাগ করতে শহীদ শহীদ মুখে রাজি হলো। আমার হাতে চিরুনি আর কাঁচি ধরিয়ে দিল বসুমামা। আমি সময় নষ্ট না করে ঢাকনাদার চুলে কাঁচি চালাতে লাগলাম। থেকে থেকে শুনতে পেলাম ঢাকনাদার দীর্ঘশ্বাস। বসুমামা আমাকে এক মনে জ্ঞান দিতে থাকলো। এবার তোল, এবার নামা, আরো নামা, ডুব দে, আরো গভীরে গভীরে, এবার ভেসে ওঠ। 5 মিনিট কাটতেই খুব খুব করে হাসির আওয়াজে ঘর ভরে উঠল। আমি, ঢাকনাদা, গণেশ আর বসুমামা ছাড়া সকলে ঘর ছেড়ে পালালো। আমি ডুব দে রে মন কালী বলে আউড়ে ঢাকনাদার চুলের আরো গভীরে ডুব দিলাম। সামনে আয়না নেই, ঢাকনাদা শহীদ শহীদ মুখ করে বসেই রইল। মাত্র 1 ঘন্টায় আমি ভৈরবী, রামকেলি, জগঝম্প, গন্ধমাদন টাদন সব ছাঁট শিখে নিলাম। একটু পরে সকলে ঘরে ফিরল। নসুমামা হাসি চেপে আমায় বলল, আলো, এই পাড়ার কুকুরগুলো বেয়ারা, তুই ওকে শ্রীমুন্ডন ছাঁটি দিয়ে দে, নইলে বিপদ হতে পারে। আমি ঢাকনাদার মাথা মুড়িয়ে থুড়ি মুন্ডন করে দিলাম। হাত আয়নায় নিজেকে দেখে ঢাকনাদার মুখটা কেমন অদ্ভুত মেরে গেল। 50 ভাগ হতাশা আর 50 ভাগ বৈরাগ্য, কেমন সন্ন্যাসী সন্ন্যাসী ভাব। চুল কাটার আর দাঁত তোলার দোকানগুলো শহরের বেশ জনবহুল অঞ্চলে, মাঝে 100 গজের মতন ফারাক। সকাল থেকে আমরা 2টো দোকানে কাজে লেগে গেলাম। আমাদের দোকানে সবই বেশ ভালো চলছিল। সকাল থেকে 15টা মুন্ডন করলাম আমি, গণেশ আর ঢাকনাদা। নাম ঠিকানা নথিবদ্ধ করা দোকানের নিয়ম। রামই দেশি, রাম ভকত, রামলোচন, রাম ভজন, রাম ভরসে, রাম নামেরা, এইসব আসতে লাগলো অবিরাম। প্রমাণ করলো রাম নামই সত্য হ্যায়। দিব্যি কারবার চলছিল। শিবলোচন নামের লোকটা ভীষণ হট্টগোল পাকালো। শিবলোচন দোকানে ঢুকে শটান আমার কাছে এসে নিচু গলায় জানালো যে সে একটা ভূমিকম্প ছাঁট দিতে চায়।
ওটাই নাকি বর্তমানে রেওয়াজি ছাঁট। আমি ভূমিকম্প ছাঁট শিখিনি ঠিকই, কিন্তু ওটা যে জগঝম্পের কাছে পিঠে হবে সেটা জানতাম। আমি গন্ধমাদন আর জগঝম্পের একটা মিক্সচার ঝটপট চালিয়ে দিলাম। শিবলোচন আয়নার দিকে শিব নেত্র হয়ে তারিফের ভঙ্গিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর প্রশংসায় পঞ্চমুখ হলো শিবেরই মতন। বহুত বড়িয়া, বহুত বড়িয়া বলে নেচে উঠল সে। আমার সঙ্গে জোরে জোরে হ্যান্ডশেক করে পকেট থেকে একটা পানের ডিবের মতন ডিবে বার করলো। अरे भंगोली ले ले यार, बहुत मजा होगा, शिव जी की प्रसाद। আমরা একটু ইতস্তত করে নকুলদানার মতন গুলি 3-4টে করে খেয়ে নিলাম, দিব্যি খেতে। মিনিট 10 তেমন কিছু বুঝিনি। তারপর দেখলাম পৃথিবী দুলছে, সবকিছু তালে তালে নাচছে। হঠাৎ দেখি 4টে টিকি মাটিতে ছিটকে পড়ল গণেশ আর ঢাকনাদার দিক থেকে। 4টে নিশ্চয় নয়, দুটোকে আমি 4টে দেখছি। ভাবতে গিয়েই আমি একটা দাড়ি কাটার লোকের মাথা চেঁচে দিলাম। তারপরেই একটা কুরুক্ষেত্র বেঁধে গেল। খদ্দেররা টিকি পাতের বদলা নিতে যৌথভাবে রে 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 করে আমাদের আক্রমণ করলো। বাজে তখন বেলা 12টা। আমরাও ক্যারাটে ট্যারাটে জানি, নিমেষে ভীষণ ঝটপটি লেগে গেল। অল্পক্ষণেই আমরা বুঝলাম আমরা রাম নামেদের সঙ্গে এমনিতে পারবো না। গণেশ 3 জনের হাতে সেলুনের 3টে উন্মুক্ত খুর ধরিয়ে দিল। খদ্দেররা পিছিয়ে গিয়ে শাসাতে লাগলো, जान से मार देगा, बटी 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 कर देगा। গণেশ তেতে উঠল। বলছে বটি দিয়ে মারবে। আমি বললাম, হ্যাঁ, সর্দি হয়েছে ব্যাটার, এখন চল দরজা লাগিয়ে চম্পট দি, নইলে রক্ষে নেই। ভেতরে খদ্দের রেখে দরজায় তালা দিতে দিতে শুনলাম, मेरा चट्टी, मेरा टिक्की गया, मैं लूट गया रे, मैं भी मर गया, डाकू कहीं का, मैं भी मर गया, दरवाजा तोड़ के मरेगा सबको, जानता नहीं रामुआ नाम है मेरा, जिंदा नहीं छोड़ूंगी। আমি, গণেশ আর মুন্ডিত মস্তক ঢাকনাদা দৌড়ে দাঁত তোলার দোকানের সামনে গিয়ে ভীষণ ভড়কে গেলাম। সেজদার মেজদা বাইরে থেকে দরজা প্রাণপণ ঠেলে ধরে তালা লাগাচ্ছে। ভেতর থেকে কেউ বা কারা বাধা দিচ্ছে, ঠেলে বেরিয়ে আসতে চাইছে। মেজদা আর সেজদার মুখ দেখে মনে হচ্ছে ভূতে তাড়া করেছে। আমরা খুব শর্টে আমাদের কেলেঙ্কারির কথা জানালাম। মেজদা বলল, আমরাও কেলেঙ্কারি পাকিয়েছি। এখানকার এমএলএ কেশব সিং ভোজপুরি ভোটের কথা বলতে এসেছিল। আমরা তো শিখেছি যে দোকানে যে ঢুকবে তারই দাঁত তুলতে হবে। ভয়ে অনেকেই পালাতে চায়, তো জোর করে চেপে ধরে আমরা কেশব সিং এর দাঁত তুলে দিয়েছি বিস্তর ঝটাপটির ভেতর। বেশি তন্ডাই মন্ডাই করছিল বলে তার মাড়িতে ডবল ডবল ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। মোবাইলে কেশব সিং তার দলকে জানিয়েছে যে সে আক্রান্ত, আমরা যেন পালাতে না পারি। তারপরেই তার মুখ অবশ হয়ে গেছে। তার দলবল জানে না ভোজপুরি এখন কোথায়। আমরা ওকে চিনলাম সব শেষে এক খদ্দেরের কথায়। চল চল, এক্ষুনি পালাতে হবে। মেজদার কথা শেষ হলো না। কানে এলো পানের দোকানের রেডিওর হিন্দি গর্জন, যার মানে এই লক্কর পার্টির লোকেরা আমাদের মহান নেতা কেশব সিং ভোজপুরিকে আক্রমণ করে পালিয়েছে। অচেনা সব মুখ, ভাই সব এক্ষুনি সব চাক্কা জ্যাম করো, অচেনা মুখ দেখলেই আটক করো, ধোলাই দাও। আমি মেজদার দিকে তাকালাম। মেজদা, রক্ষে নেই, এদের সঙ্গে আমাদের দোকানের টিকিহীন হোমরা চোমরারাও তাড়া করবে দলবল নিয়ে। আজ আর নিস্তার নেই। শেষদা বলল, ঠেঙিয়ে ঘন 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 ঘন্টা, হ্যাঁ, আমাদের ঘন্টা বাজিয়ে দেবে। টাটা করে আমরা বিদায় নেব পৃথিবী থেকে। এত ভয়াবহ পরিস্থিতিতেও আমি শুধরে দিলাম, শেষদা বলছে ঠেঙিয়ে ঘন্টা পাকিয়ে দেবে। সব চাক্কা অলরেডি জ্যাম। আমরা প্রাণপণ দৌড় লাগালাম স্টেশনের দিকে। অনুভব করলাম চারদিক থেকে অজস্র চোখ আমাদের সন্দিগ্ধ দৃষ্টিতে নিরীক্ষণ করছে। স্টেশন মাইল 2 দূরে।
আধ মাইল ছুটেই আমরা হাঁপাতে লাগলাম। সন্দিগ্ধ চোখেরা আরো নিবিড় হয়ে এসেছে। ন্যাড়া ঢাকনাদাকেই একমাত্র চেনা লাগছে চোখগুলোর, বাকিরা অচেনা। আমরা সকলে তাকালাম সকলের দিকে। নিস্তার নেই, কোনো উপায় নেই অচেনা মুখদের পালাবার। মৃত্যু না হলেও হাড়গোড় ভাঙবেই। চারদিকে গাড়ি ঘোড়ার আওয়াজে স্তব্ধ। দূর থেকে ভেসে আসছে খোল খঞ্জনির শব্দ। খঞ্জনির আওয়াজে পেছন ফিরে দেখলাম বৈষ্ণবদের একটা বিরাট দল এগিয়ে আসছে, খোল করতাল আর খঞ্জনি নিয়ে। আর ঠিক সেই মুহূর্তে কাকটা অসভ্যতা করলো ঢাকনাদার সঙ্গে। কাকের বদমাইশিটা গড়িয়ে পড়লো ঢাকনাদার মাথা থেকে কপালের মাঝ বরাবর। ঢাকনাদাকে দেখালো যেন সাক্ষাৎ বৈষ্ণব। হঠাৎই আইডিয়াটা আমার মাথায় এলো। আমি লাফিয়ে উঠলাম উল্লাসে। আমি মেজদাকে বললাম, আমাদের সঙ্গে খুরগুলো থেকেই গেছে, এক্ষুনি সকলে ন্যাড়া হয়ে যাব। মেজদার মাথা খুব তাড়াতাড়ি কাজ করে। মেজদা বলল, ঢাকনা, সামনের পানের দোকান থেকে বেশ খানিকটা চুন নিয়ে আয়। নিমেষে আমরা দুটো বাড়ির ফাঁকে ঢুকে সকলে সকলকে ন্যাড়া করে নিলাম, অবশ্যই টিকি রেখে। মাত্র 5 মিনিটে আবির্ভূত হলো 5 সন্ন্যাসী। মুন্ডিত মস্তক, কপালে আর নাকে ইয়া বড় তেলক, সকলের খালি গা, পরনে আন্ডারওয়্যারের ওপর জামা উল্টো করে বাঁধা। আমরা নিঃশব্দে সেধিয়ে গেলাম বৈষ্ণবদের মিছিলে। বৈষ্ণবরা বড় ভালো হন। এক একজনের নামাবলিতে আমরা আরেকজন করে সেধলাম। খোল করতাল খঞ্জনি টেনে নিয়ে বাজাতে লাগলাম। কেউ আপত্তি তো করলেনই না, বরং সাদর অভ্যর্থনা জানালেন। আমরা 2 হাত স্বর্গের দিকে তুলে সকলের সঙ্গে প্রাণপণ নাচতে লাগলাম। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। কেশব সিং ভোজপুরীর দলের ছেলেরা রাস্তায় মোড়ে মোড়ে সন্দেহ ভজনদের ভাজা ভাজা করার ব্যবস্থা করছে। আমরা সব মোড় পেরিয়ে গেলাম হরিনামে গা ভাসিয়ে। পৌঁছলাম দেওঘর স্টেশনে। আমাদের কি আনন্দ যে হলো বলে বোঝাতে পারবো না। আমরা নাচতেই থাকলাম। সেজদা আর গণেশ মেজদার দিকে তাকিয়ে হাসি চাপতে পারল না। এজদা, সন্ন্যাসীটা ঠাকুর ঠিক বলেছিল, চৈতন্য যোগ হলেই বুঝতে পারবি। হ্যাঁ, তোমার মাথায় টিকি অর্থাৎ চৈতন্য যোগ করা হয়েছে মেজদা। আর বাকি চুলের বিয়োগ হলেই মাথায় যোগ হয় চৈতন, আর মাথার বাইরে চৈতন্য যোগ হলেই মাথার ভেতর চৈতন্য হয়, এটাই চৈতন্য যোগ। তোদেরও ছাড়েনি চৈতন্য যোগ, সকলের ঘাড়ে ভর করেছে। মেজদা হা হা করে হেসে উঠল। আমি হাঁপ ছাড়লাম। মেজদা, এই চৈতন্য যোগেই আজ আমাদের অচৈতন্য যোগের হাত থেকে বাঁচালো। চৈতন্য যোগ জিন্দাবাদ। সকলে আমার সঙ্গে গলা মেলালো। চৈতন্য যোগ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রেডিওতে তখনও হিন্দিতে গর্জন চলছে। চাক্কা জ্যাম রাখো ভাই সাব, हमारा दल लक्कड़ पार्टी का गुंडा लोगों को चुन चुन के मरेगा, भाई साहब सजाग रहो।